ষড়যন্ত্র তত্ত্ব তুলসী কাবার্ড। আমি পরের অংশটা আগে দিয়ে শুরু করতে চাই। তুলসী কাবার্ড কে বাই নাও আমরা সকলেই জানি। সে ইজ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউএসএ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের গোয়েন্দা প্রধান। তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ। দায়িত্ব প্রাপ্তির পর সর্বপ্রথম বৃহত্তর হিন্দু ধর্ম রাষ্ট্র ভারত সফর করেছেন। এসব কিছুতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে কেন আপত্তি? সেখানে এসে বাংলাদেশ সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন। আমার মনে হয় তাতে আপত্তি ছিল না যদি সেটা সঠিক হতো, কারণ আমার মিসডিডসের জন্য আমাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে বা সমালোচিত হতে হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু উনি শক্তিধর দেশের গোয়েন্দা প্রধান দেখে ডিপ্লোমেসিকে উনি পাওয়ার দ্বারা সুপারসিড করেছেন, এটা আমার অবজারভেশন। কারণ আমরা সকলেই জানি যে ডিপ্লোমেসি ইজ নট জাস্ট অ্যাবাউট দি পাওয়ার বাট অলসো দি রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। Can should really realize that what could be the future secrets of Bangladesh upon her such a irresponsible, baseless, fake, imprudent and derogatory remarks on Bangladesh, which does not have any substantial evidence out of it. এখানে আমার হচ্ছে অভিযোগ, যার জন্য আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই। আর আমরা দেখেছি 5ই আগস্ট উত্তর বাংলাদেশে কত ধরনের ষড়যন্ত্র হয়েছে। এক ভাই কিছুটা উল্লেখ করে গেছেন। আমাদের মনে পড়ে সেই মধ্যরাতে গণডাকাতি থেকে শুরু করে আনসার বিদ্রোহের নামে সচিবালয় ঘেরাও, পার্বত্য চট্টগ্রাম অশান্ত করার প্রবণতা, কোন ধরনের আগাম বার্তা ছাড়া সবগুলো স্লুইস গেটের বাঁধ খুলে দিয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলকে ভাসিয়ে দেওয়া, কিছু সংখ্যক সংখ্যালঘুদের উপরে চক্রান্তমূলক আক্রমণ করা, আরো কত ধরনের কাণ্ড, বাইতুল মোকাররম কাণ্ড, পল্লী বিদ্যুৎ কাণ্ড, বাজার কাণ্ড, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটিয়ে মানুষ হত্যা করা, গার্মেন্টস শিল্পে লম্বা সময় ধরে অস্থিরতা তৈরি করে রাখা এবং ভাঙচুর সহ অসংখ্য ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য করা, ঢাকা সহ সারা বাংলাদেশে অসহনীয় ট্রাফিক যানজট তৈরি করা, 56 ঘন্টা একটা হাইওয়ে বন্ধ ছিল, আপনারা জানেন সবাই। চট্টগ্রাম বন্দরে পরপর 3 দিন 3টি কন্টেনার, তেলবাহী কন্টেনারে আগুন লাগা, এই সমস্ত কিছু কিন্তু আমরা ভুলে যাইনি। সর্বশেষে এসে দাঁড়িয়েছি 8 বছরের শিশু আসিয়াকে গণধর্ষণের পরে মৃত্যুমুখে ঠেলে দেওয়া। এই সব কিছু ষড়যন্ত্র পাশের দেশ এবং এই দেশের প্রতি একটি রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেকটা দুর্বল হলেও কোনোটিতেই সফলকাম হতে পারেনি, কারণ জনগণ সজাগ এবং একত্রিত ছিল সেই জন্য। যার জন্য পরবর্তী পদক্ষেপ এই জনগণের মধ্যে কিভাবে ভাঙন সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে পাশের দেশের গোয়েন্দা সংস্থা, এবং অনেকটা সফলতা তারা পেয়েছে। এবং আন্তর্জাতিকভাবে এটাকে হেয় করার জন্য তাদের সেই পুরনো কার্ড, সংখ্যালঘু নির্যাতন আর হচ্ছে জঙ্গি উত্থান, সেটাকে ব্যবহার করছে। তো আমার দেশের সরকার প্রেস নোট পাঠিয়েছে, খুবই ভালো কথা। এটাকে আরো স্মার্টলি হ্যান্ডেল করা যেত আমার মনে হয়। যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তো আমাদের এই দেশের নাগরিক, তাদেরকে দিয়ে যদি কোনো একটা ডেমনস্ট্রেশন বা প্রসেশন করে আমাদের দেশের সাংবাদিক ভাইদের মাধ্যমে যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটা ফলাও করা, প্রচার করা হতো, তাহলে এটা তুলসী কাবার্ডের মুখে যথেষ্ট চপেটাঘাত হতো বলে আমি মনে করি। কেন হলো না আমি সেটা জানি না। আর ইউএন রেজলিউশন অনুসারে প্রতিটি দেশের আত্মরক্ষা এবং ডিফেন্স শক্তিকে এনহ্যান্স করার জন্য এটা স্বীকৃতি দেওয়া আছে। আমরা কি দেখেছি অতীতে, যখনই বাংলাদেশ কোনো সাবমেরিন কিনবে, আমি কোন ফাইটার এয়ারক্রাফট কিনবো, কোথায় এয়ারবেস তৈরি করব, কত রেঞ্জের আর্টিলারি গান কিনবো, আমি কি ধরনের ড্রোন কিনবো, সবকিছুতেই পাশের দেশের বাধা। আর আমাদের দেশের নবংশক সরকারগুলো সেগুলোকে মেনে নিয়ে পিছু হটে এসেছে। আজ পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়নি। আজ যদি একটা যুদ্ধ বাঁধে, তাহলে কি এই কনভেনশনাল ফোর্স যেটা আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, আনসার, এ দিয়ে দেশ রক্ষা হবে না। সর্বসাকুল্যে হয়তো 10 লক্ষ সৈনিক আছে। কি করা উচিত? স্বাধীনতা উত্তর অর্থাৎ 5ই আগস্ট উত্তর বাংলাদেশে আমি বলেছিলাম যে বাংলাদেশে 1,20,00,000 লোক আছে যাদের বয়স 18 থেকে 28, তাদেরকে কেন কম্পালসরি মিলিটারি ট্রেনিং এর আওতায় আনা হচ্ছে না? এতে তো কোনো দেশের বাদ সাধারণ কথা না। এতে তো আমার খুব বেশি কোনো আর্মামেন্ট বা কেনার প্রয়োজন নেই, যে যাতে খুব বেশি অর্থনৈতিক ব্যয় হবে। আজও পর্যন্ত কেন হয়নি? তবে কি আমরা যুদ্ধ করব? অফকোর্স আমরা যুদ্ধ করব যখন প্রয়োজন হবে। আর যদি যুদ্ধ না করি তাহলে কি এটার কোনো ব্যাড ইম্প্যাক্ট বা কোনো ডিমেরিটস আছে? নাই। কারণ আমাদের দেশের ইয়াং জেনারেশন যদি
ছোটবেলা থেকে ডিসিপ্লিন হইতে গড়ে ওঠে, সেটা তাদের ব্যক্তি জীবনে যেমন প্রভাব ফেলবে, সেই সাথে প্রভাব ফেলবে তার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে, যা তাদেরকে যেমন ভবিষ্যতে সার্থকতা এবং সার্থকতা এনে দিতে সাহায্য করবে, রাষ্ট্র সেইভাবে দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত হবে বলে আমি আশা করি। তো সর্বশেষ কথা আমার, যে এটাকে অতি শীঘ্র চালু করতে হবে, না হলে এই দেশকে রক্ষা করা কঠিন হবে। আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্বের যে ঘটনাগুলো, সেগুলো আমরা দেখেছি। আমাদের দেশের ছেলেমেয়েরা কতটুকু শক্তিশালী, কত খাঁটি দেশপ্রেমিক এবং মূল মন্ত্রে বলিয়ান হয়ে একটি অসাধারণ কাজ করেছে। তাই আমার সর্বশেষ দুটো স্লোগান আমার রক্তকে গরম করে দেয়, যেটা আমি এখন বলে শেষ করতে চাই। যে একটা স্লোগান হচ্ছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, যেটা আগে ব্যবহার হতো। আর স্বাধীনতা উত্তর একটি স্লোগান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণশক্তি সভা আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সাংবাদিক এবং নেতৃস্থানীয় গবেষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ একটা বিশেষ বিষয়, যে বিষয়ে আমরা সবসময় উদ্বিগ্নতার মধ্যে থাকি, কারণ আমরা জানি, একজন বক্তা ইতিপূর্বে বলে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নাই। এই বিষয়টা আমরা সবসময় বিশ্ব রাজনীতির ক্ষেত্রে সবসময় আমরা অবলোকন করে থাকি। যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অসীম, অশেষ, সারা পৃথিবীব্যাপী যেখানে মানুষের মুক্তির কোনো সম্ভাবনা থাকে, সেই মুক্তিকে বাধাগ্রস্ত করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা তৎপর থাকে। এই অবস্থাটা থেকে আমরা অবশ্যই পরিত্রাণ চাই। সারা বিশ্বের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের কালো থাবার হাত থেকে মুক্তি পেতে চায়। আমরাও তাদের একটি দেশের জনগণ। আমাদের দেশে বর্তমানে যারা ক্ষমতায় এসছেন, তারা কি কাজ করছেন সেটা উনি দেখতে পান না। উনি ভারতে এসে বাংলাদেশেরটা দেখতে পান। ভারতে যে মুসলিম নির্যাতন হয় সেই বিষয়ে তো তিনি কিছুই দেখতে পান না। এটা উনি যা দেখেন তার উল্টাটা উপলব্ধি করেন এবং সেটাই প্রচার করেন। এটা অত্যন্ত নিন্দনীয়। উনার এই বক্তব্য অবশ্যই উনার প্রত্যাহার করা উচিত, কারণ উনি বাংলাদেশে এসে নিজে দেখবেন, তারপরে যা দেখবেন সেটা উনি প্রচার করবেন। কিন্তু উনি নিজে না দেখে উনি ভারতের বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় যে তথ্য উনি সংগ্রহ করেছেন, সেই মিথ্যা তথ্য উনি প্রচার করে বেড়ান। উনি নিশ্চিতভাবেই জানেন, আমাদের দেশে যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন, তারা ছাত্রদের মাধ্যমে বা ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতায় এসছেন। কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু যে দায়িত্ব নিয়েছিল, সে দায়িত্ব ওনারা পালন করেছেন। কিন্তু বর্তমান সরকারের যে কাজকর্মগুলো করা দরকার, ছাত্রদের বিশেষ করে বেতন, পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র বিনামূল্যে বেতন হয়, বিনামূল্যে পড়াশোনা করতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা হয় নাই। এটা অবশ্যই উনি দেখতে পান না। উনি দেখতে পান না যে জনতার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাসীন, তাদেরকেও অবশ্যই জনতার প্রতি দায়িত্ব পালন করতে হবে। আশা করি এই বিষয়গুলো উনি ভালোভাবে দেখবেন। এবং যে আমাদের দেশের নদীগুলো চর পড়ে গেছে, উনি দেখতে পান না যে ভারত যে আমাদের নদীগুলো বাদ দিয়ে আমাদের নদীগুলোকে চর বানিয়ে ফেলেছে। এগুলো ওনার অবশ্যই দেখা উচিত ছিল। উনি যেটা বাস্তব সেটা না দেখে উনি উল্টা পাল্টা কথা বলতেছেন। এবং উনি এটা দেখতে পান না যে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থাটাও সে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থাটা চলতেছে, পাকিস্তান আমলের বিচার ব্যবস্থাটা চলতেছে। বিচার ব্যবস্থাটার মধ্যে বিশেষ করে যারা দেওয়ানি অপরাধী করে, তাদেরকে সবসময় তাদেরকে এই নিরাপত্তা দেওয়া হয়। এই বিচার ব্যবস্থাটার ব্যাপারেও উনি নিশ্চয়ই জানেন, কিন্তু সে কথা বলেন না। উনি যেটা বাস্তব সেটা উনি বলেন না, যেটা অবাস্তব সেটা তিনি বলেন। এই বক্তব্য উনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, তিনি যেন আমাদের দেশের সাম্প্রদায়িকতার বিষয়ে যে কথা বলেছেন তা প্রত্যাহার করে নিতে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকটি মানুষের হৃদয়ে ক্ষত তৈরি করেছে। এই 18 কোটি মানুষের মধ্য থেকে আমরা এখানে এই সকালে যারা আজকের ষড়যন্ত্র তথ্য ও তুলসী গাবার্ড সেমিনারে উপস্থিত হয়েছি, সেই জায়গা থেকে আজকের এই সেমিনারের এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন
আজকের আয়োজনের মুখ্য আলোচক আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রফেসর দিলারা চৌধুরী আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন। বিশিষ্ট আইনজীবী ডক্টর হেলাল উদ্দিন, ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম অব এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং অন্যান্য অতিথি যারা আছেন এবং আমার প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার জায়গা থেকে একটি ছোট্ট সময়ের চিন্তা করে ছোট্ট প্রবন্ধ বা মূল এটা উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। ষড়যন্ত্র তত্ত্ব ও তুলসী গাবার্ড। সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে রাজনৈতিক বিশ্বে হাতে নিব ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে রাজনৈতিক বিশ্বে নানা ব্যাখ্যা থাকলেও মূলত ষড়যন্ত্র তত্ত্ব বলতে আমরা বুঝি কোনো ঘটনার সুস্পষ্ট প্রমাণ ছাড়া বিশেষ উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের এক দৃশ্যপট তৈরি করা। এর মাধ্যমে ক্ষমতাবানরা অসৎ উপায়ে এবং ক্ষতিকর পন্থায় নিজেদের ফায়দা লাভ করে থাকে, নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা ঘটনাকে সম্পূর্ণ উল্টো বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ আকারে হাজির করা হয়। যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে সাধারণ মানুষ তা বিশ্বাসও করেন। ক্ষমতাবানরা নিজেদের চিন্তা খুব দক্ষতার সাথে অন্যের উপরে চাপিয়ে দেয়, যা সবার পক্ষে বুঝে ওঠা বেশ কষ্টসাধ্য। শক্তিশালী প্রতিষ্ঠানের পক্ষে ষড়যন্ত্রের তত্ত্বগুলো সাধারণ মানুষকে বিশ্বাস করানো সহজ। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র একটি বহুল প্রচলিত শব্দ। আমাদের রাজনীতির ইতিহাসে ষড়যন্ত্রের ইতিহাস না হলেও ইতিহাসের বাঁকে বাঁকে ষড়যন্ত্রের গন্ধ বোঝা যায়। যদিও বাংলাদেশের ইতিহাসে গৌরব করার মতো অনেক কিছু আছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থান তার অন্যতম। জেনারেশন জেডের এই আন্দোলন সারা পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি এই আন্দোলন আমাদের ভারত উপমহাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা নিয়ে এসেছে। নতুন মেরুকরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই নতুন মেরুকরণকে অনেকে অশনি সংকেত হিসেবে দেখছেন। সাম্প্রতিক ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপরে নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র এই উদ্বেগের কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপরে নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। তার এই বক্তব্য অনেকটা প্রিয়া সাহার কথার পুনরাবৃত্তি, যিনি যুক্তরাষ্ট্রের সফরে 2019 সালে ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার করেন এবং ট্রাম্পকে সহায়তা করার অনুরোধ করেন। প্রিয়া সাহার তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যে যোগসূত্র আছে তা বলা বাহুল্য। তুলসী গ্যাবার্ড বরাবরই বাংলাদেশ প্রসঙ্গে ওয়াকিবহাল। 2015 সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কংগ্রেস সদস্য হিসেবে তুলসী গ্যাবার্ড ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ডেনিলোভিজের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও চরমপন্থার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই প্রস্তাব তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি মানবাধিকার, সংখ্যালঘু, ধর্মীয় সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করার পাশাপাশি চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছিলেন। তবে সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের নিন্দনীয় বক্তব্যের পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সোমবার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যের
প্রতিক্রিয়া জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। বিবৃতিতে প্রেস সচিব বলেন, গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সি ডিএনআইয়ের প্রধান তুলসী গাবার্ডের করা মন্তব্য লক্ষ্য করেছে। তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন। প্রেস সচিব বলেন, তার এই বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমর্যাদা ও সুনামকে আঘাত করে। শফিকুল আলমের বিবৃতি অনুসারে তুলসী গাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। এটি একটি গোটা দেশকে অন্যায়ভাবে ভুলভাবে উপস্থাপন করে। তবে এটি আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ। দেশটির অসংখ্য নাগরিক ও বিশ্বব্যাপী তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে খাটো করে তুলসী গাবার্ডের বিবৃতি। তবে তিনি যখন ভারতে বসে এই মন্তব্য করেন, তখন ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তার দল লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার বিবৃতিতে সুস্পষ্টভাবে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেছেন, পাশাপাশি বেশ কিছু জিজ্ঞাসাও রেখে গেছেন। এমন একটি সময়ে বাংলাদেশ নিয়ে আলোচনা সবাইকে গভীরভাবে